দলের লোকেরা বড় বড় পাথর উঁচু করে, একটা মানুষ মারা যাচ্ছে, অসুস্থ হয়ে গেছে, তাকে পিটাইতে পিটাইতে ফেলে দিয়েছে, তার মাথার উপরে পাথর দিয়ে তাকে মারা হলো। পরে জানা গেল কি একই দলের নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে এই হত্যা। এই চরিত্র দিয়ে দেশকে শান্তি দেওয়া যাবে? এই আখলাকওয়ালা মানুষরা যদি ক্ষমতায় আসে, আমি সেদিন বলেছিলাম যে বিএনপি বড় দল, তাদের কিন্তু আজকে একদিনেই 10% ভোট মাইনাস হয়ে গেল একটা ঘটনাকে কেন্দ্র করে। কে কবে কত টাকা দিয়েছে, নমিনেশন পায় নাই, এগুলো আমার কাছে ডকুমেন্ট আছে। এবং দলীয় লোক একজনে কত দিয়েছে, 18 জনে তাকে নমিনেশন না দিয়ে আরেকজনকে দেওয়া হয়েছে। তো কোরআনুল কারীমের একটি আয়াত হলো সূরা সফের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওহে তোমরা যারা ঈমানদার, তোমরা এই কথা মানুষকে কেন বলো যে এই কাজটি নিজেরা করো না? এর পরেক্ষণে আল্লাহ বলছেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যে কাজটি নিজেরা আনো না, আমল করো না, কাজ করো না, সেই কাজটি আরেকজনকে করার জন্য বলা, এটা অত্যন্ত পাপের কাজ। কাবুরা মাকতান, মাকতান শব্দের অর্থ হলো অপরাধজনক কাজ, গর্হিত কাজ। কোরআন বলছে আমাদেরকে। আমি প্রশংসা না করে পারছি না, ডক্টর এহসানুল হক মিলন ভাইকে আমি অত্যন্ত পছন্দ করি, আমার সাথে ব্যক্তিগতভাবে তার সাথে সম্পর্ক। তার ওয়াইফ বেবি আপা উত্তরায় থাকতেন, আমি তখন একটি মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম। তিনি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপালদেরকে দাওয়াত দিয়েছিলেন, তিনি একটি কলেজ করেছিলেন তার ওয়াইফ। তো গত 4-5 দিনের মধ্যে মনে হয় এহসানুল হক মিলন ভাইয়ের একটা বক্তব্য ভিডিও আমি দেখেছি, 3-4 বার দেখেছি। তিনি বলেছেন কোন চাঁদাবাদীর আমার ভোটের প্রয়োজন নাই। কত সৎ সাহস আপনি দেখেন, তিনি বলতেছেন কি কোন চাঁদাবাজির আমার ভোটের প্রয়োজন নাই, যারা চাঁদাবাজি করো তারা আমাকে ভোট দিবা না। এখন চিল্লা বলতেছে, উনি বলিষ্ঠ কণ্ঠে কথা বলে, চিৎকার দিয়ে বলতেছেন। আজকে আবার দেখলাম ওনার প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন মুহাদ্দিস, হেড মুহাদ্দিস, তার আব্বাও ছিলেন একজন বিদগ্ধ আলেম মুহাদ্দিস, এই মাত্র 1.5-2 মাস আগে মারা গেছেন। তার সাথে আমি মাহফিল করেছি তার আব্বার সাথে, এবং তার লেখা বই আছে আমার কাছে আছে। তো এই আবু নসর আশরাফি সাহেব আমাদের জুনিয়র, একজন বড় আলেম, বড় মাপের আলেম, কামেল মাদ্রাসার মুহাদ্দিস, তিনি তার প্রতিদ্বন্দ্বী। আজকে এহসানুল হক মিলন ভাইয়ের বক্তব্য শুনলাম, কেউ যদি জামাতে ইসলামী নির্বাচনী কার্যক্রমে কোনো বাধা দাও তাহলে সেই ব্যক্তি আমার দুশ্মন, আমার শত্রু, এইভাবে বলতেছেন উনি। তার কারণ কি? তিনি উচ্চশিক্ষিত মানুষ, তিনি পিএইচডি করেছেন, তিনি আমেরিকার নাগরিকত্ব ছেড়ে দিয়ে বাংলাদেশে এসেছেন, তিনি উন্নত পৃথিবীর মানুষের সাথে অমুসলিম মুসলিম অনেকের সাথে উঠা বসা করেছেন, তার চিন্তার এই পরিবর্তন হয়েছে। আমি সত্য আমার অজান্তে আমি আপনাদেরকে বলছি, আমার ওই ভিডিওর পরে আমি লিখেছি যে বিএনপির এই দলটি যদি কর্ণধার এই এহসানুল হক মিলনের মতো ব্যক্তিরা হতো তাহলে আমার মনে হয় জাতি মুক্তি পেত। আমি লিখেছি আজকে। ভাই বন্ধুরা, দোষারোপ করলে সব দলকে করা যাবে। দেশের এখন প্রায় 75% মানুষ বিএনপি এবং জামাতের এই শিবিরে, এই দুই শিবিরে। 20-22% মানুষ এখনো আওয়ামী লীগের সুবিধাভোগী মানুষরা ঘাপটি মেরে বসে আছে। বাংলাদেশে বিপর্যয় সৃষ্টির জন্য, এদেশে একমাত্র বিপর্যয় সৃষ্টি করলে উপকৃত হবে, লাভবান হবে আওয়ামী লীগ। এদেশে বিএনপি এবং জামাতের সাথে সংঘাত সৃষ্টি করাতে পারলেই একমাত্র লাভবান হবে আওয়ামী লীগ। কিলাররা, মতলববাজরা, লুটেরা, হত্যাকারীরা, রাহাজানিকারীরা। ভাই আমার নুরুজ্জামান ভাই মনে হয় একটু ভিডিওটা বন্ধ করেছেন। আমি বুঝতে পারতেছি না, সরোয়ার জামান সাহেব যে কথা বলেছেন এটা তো তাদের কথা। যদি হক্কুল ইবাদের ব্যাপারে মানুষ সতর্ক থাকতো, কেউ রাজনীতিবিদরা, তাহলে একজন রাজনীতিবিদ, একজন নমিনিও তার কর্মীদেরকে এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে দিতেন না। কিন্তু কি করে দিবেন? অনেক নমিনি আছে যাদের আয়ের উৎস হলো অবৈধ, অনেক নমিনি আছে। এখন বিষয়টি হলো, আমি যদি এখন কিছু সত্য কথা বলি তাহলে বলবে যে উনি জামাতকে ডিফেন্ড করে কথা বলছেন, কারণ আমার কথা তো জামাতের পক্ষে চলে যেতেই পারে। জামাত একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, যখন এটা বলবেন তখন বলবে উন্নয়ন শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবেন না। এটার জবাব তো আবার ডাক্তার শফিকুর রহমান সাহেব ছাড়া আর কেউ দিতে পারবেন না।
আমার আগে যে ভাই বক্তব্য দিয়েছেন, আমি জানি না উনি কোনো দল করেন কিনা বা সাংবাদিক মনে হয়, তিনি বলেছেন যে কথাগুলো, এগুলো আর রিপিট করতে চাচ্ছি না। 7,000 চাঁদাবাজদেরকে, ছিনতাইকারীদেরকে, হত্যাকারীদেরকে নিজেদের দলীয় লোক হত্যা হয় নাই। আমি বিনয়ের সাথে বলি, অত্যন্ত নরম ভাষায় বলি, অত্যন্ত বিনয়ের সাথে আমি বলি, 85 থেকে 87 জন লোক নিজেদের দলীয় লোক নিজেদের হাতে হত্যা হয়েছে। আমার বাগেরহাটে স্বেচ্ছাসেবক লীগের জেলা পর্যায়ের একজন দায়িত্বশীল, তাকে একই দলের লোকেরা দিনের বেলায় 5ই আগস্টের পরে এসে এই মুক্ত বাংলাদেশে তাকে একই দলের লোকেরা গুলি করে তাকে হত্যা করেছে প্রভাব বিস্তারের কারণে। এইটা কি একটা রাজনৈতিক দলের চরিত্র হওয়া উচিত? আর আমি আরেকটা কথা বলি, আমি জানি না ওইটাকে আওয়ামী লীগের লোক ছিল কিনা, তবে সারা দেশের পত্রিকাগুলো, যেহেতু আমি পত্রিকা রাখি, দৈনিক পত্রিকা রাখি, সারা দেশের পত্রিকাগুলো লিখেছিল মিটফোর্ড হাসপাতালের সামনে যে ছেলেটাকে বর্বরোচিত ভাবে, অত্যন্ত আইএমএ জাহিলিয়াতের পদ্ধতিতে একটা মানুষকে, একই দলের লোকেরা বড় বড় পাথর উঁচু করে একটা মানুষ মারা যাচ্ছে, অসুস্থ হয়ে গেছে, তাকে পিটাইতে পিটাইতে ফেলে দিয়েছে, তার মাথার উপরে পাথর দিয়ে তাকে মারা হলো। পরে জানা গেল কি একই দলের নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে এই হত্যা। এই চরিত্র দিয়ে দেশকে শান্তি দেওয়া যাবে? এই আখলাকওয়ালা মানুষরা যদি ক্ষমতায় আসে, আমি সেদিন বলেছিলাম যে বিএনপি বড় দল, তাদের কিন্তু আজকে একদিনেই 10% ভোট মাইনাস হয়ে গেল একটা ঘটনাকে কেন্দ্র করে। আমার ভাইয়েরা যারা এখানে আলোচক আছেন আমার পরে আলোচনা করবেন আর আমাকে আক্রমণ করবেন, আমি তাও জানি, কিন্তু আমি সবসময় চেষ্টা করেছি যে বিএনপি এবং জামাত যেন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে স্বৈরাচারী কিলার মতলববাজ শেখ হাসিনার হাত থেকে দেশটাকে মুক্তি করে। এই কারণে আমি জামাত ইসলামী যারা করে তাদের কাছে আমি ঘৃণিত ব্যক্তি। আমি কেন ফখরুল ইসলাম আলমগীরের বাসায় যাই, তার অফিসে যাই, আমি কেন সালাউদ্দিন সাহেবের সাথে মিটিং করি, আমি কেন ডক্টর খন্দকার মোশাররফের সাথে বারবার বৈঠক করি, এই ব্যাপারে আমার প্রশ্ন আছে। আমি আজ থেকে 4-5 মাস আগে ডক্টর খন্দকার মোশাররফ সাহেবকে বলছিলাম যে স্যার, এমন হতে পারে যে বিএনপির এই অন্যায় কার্যক্রমের সাথে যারা জড়িত, এদেরকে যদি শক্ত হাতে কন্ট্রোল না করা হয় তাহলে বিএনপি একসময় মুখ থুবড়ে পড়ে যাবে এবং বিএনপির ভোট দিতে মানুষ নিরুৎসাহিত হবে। আজকে জামাত ইসলামীর ভোট ছিল বিএনপি 3/1 অংশ, সেই জামাত ইসলামী এখন ম্যাক্সিমাম সিটে বিএনপির সাথে প্রতিযোগিতায় চলে আসছে। তার কারণ কি? জামাত ইসলামীর এটা কি অর্জন? না, বিএনপির অপকর্মের কারণে সাধারণ মানুষগুলো। আমি বিনয়ের সাথে যারা শুনছেন, যারা আমার সাথে আলোচনায় অংশগ্রহণ করছেন, তাদের কাছে আমি অত্যন্ত অনুরোধের সাথে বলি, আপনারা প্রত্যেকদিন 1-2 বার রিক্সায় ওঠেন, রিক্সা চালকদের কাছে জিজ্ঞাসা করবেন যে ভাই দেশের অবস্থা কি, ভাই আপনার বাড়ি কোথায়, বলবে হয়তো ময়মনসিংহ অথবা জামালপুর অথবা কুড়িগ্রাম। ভাই আপনি কি, ভাই আধা মিনিটে শেষ করে দিচ্ছি, আপনার আমাকে নোট দেওয়া লাগবে না, দেখবেন তারা কি বলে, আপনি এইটা দেখবেন। আবার যদি জিজ্ঞেস করেন যে তুমি কি নামাজ কালাম পড়ো, বলবে যে না, নামাজ ঠিক মতো পড়তে পারি না। কয়দিন পড়ো না? বলবে 7 দিন 10 দিন নামাজ পড়ি নাই, অথবা জুমার নামাজ পড়িছি অথবা পড়ি নাই। এই ব্যক্তিরাও কি বলে, কোন দলের পক্ষে কথা বলে সেটা দেখবেন। এই যে বিষয়টা তৈরি হয়েছে, এই যে সিচুয়েশন তৈরি হয়েছে, এই সিচুয়েশন তৈরি হয়েছে এই সরওয়ার জামান ভাইদের এই বক্তব্যের কারণে, এই আচরণের কারণে। আর একদল অপরাধ করতেছে না। আমি মনে করি নাসির সাহেব, সিইসি, আমি এখানে আধা মিনিট কথা বলে আমি আমার আর নোট দেওয়া লাগবে না। সিইসি সাহেব, আপনি একটু তাকায় দেখেন তো, বুড়িগঙ্গা নদীর ওপার কাশিমপুর আর বুড়িগঙ্গা নদীর ওপার কেরানীগঞ্জ, এই 2টা জেলখানায় দেখেন তো আপনার আগে যারাই দায়িত্ব পালন করেছে তারা কেউ জেলখানায় আছে কিনা? যারা এই অনৈতিক কাজের সাথে জড়িত, যারা সিল তৈরি করেছে, এটা যদি সত্য হয়, যারা এই ধরনের বক্তব্য দিচ্ছে, যারা এই অন্যায়ের সাথে জড়িত, তাদেরকে কেন আপনি জরিমানা করছেন না? নারায়ণগঞ্জের ওই ভদ্রলোককে তো শুনলাম যে 1.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, যিনি প্লেটের সাথে 1000 টাকা করে দিচ্ছিলেন। তাহলে আপনি শক্ত হাতে তাদের কারো নমিনেশন বাতিল করেও তো দিতে পারেন, আপনি, আপনার এই পাওয়ার আছে। যারা অন্যায় করতেছে, যারা বিকাশ নম্বর নিচ্ছে, তাদেরকে ধরেন না কেন? ধরাও দরকার। আমি অল ওভার সকল দলের জন্য বলছি, আমি আর কথা বেশি বলতে পারছি না। তো আরেকটা কথা আমার নুরুজ্জামান ভাই বলেছেন, বিএনপি ক্ষমতায় না আসলে দেশে বিপর্যয় সৃষ্টি হবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ছাত্রদল ক্ষমতায় আসে না, এতে বিপর্যয় সৃষ্টি হয়েছে? 5টি ইউনিভার্সিটি ছাত্র সংগঠন যারা ক্ষমতায় এসছে নির্বাচনের মাধ্যমে, তারা কি বিপর্যয়ের মধ্যে আছে না আরো উন্নত হচ্ছে? এটা জাতি দেখতেছে।